নিহারিকা দিদি, হ্যাঁ বলো পারো। সুমন দিদি কোথায়? এটা কিরকম প্রশ্ন? তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো যে সুমন কোথায়? কারণ আমার মনে হয় যে সুমন দিদিকে যে পাওয়া যাচ্ছে না তার পিছনে তুমিই আছো। পারো, তুমি আমাকে এই ভিত্তিহীন অভিযোগ কি করে করছো? আমি সুমনের ঘর থেকে একটা চিঠি পেয়েছিলাম, সেটা আমি সবাইকে দিয়ে দিয়েছি। সেই চিঠিতে সুমন কি লিখেছিল সেটা তুমি নিজেও পড়েছো। সুমন নিজের হাতে লিখে গেছে যে ও এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ পড়েছিলাম, কিন্তু সুমন দিদি বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে ওর কিছু কথায় সন্দেহ হয়েছিল। ওর মনে যে কথাগুলো নিয়ে আশঙ্কা ছিল সেগুলো ও আমাকে বলেছিল। তাহলে পারো, তুমি সেই সময় কেন সুমনকে জিজ্ঞাসা করলে না যে ওর মনে কি সন্দেহ আর কি শঙ্কা আছে? এখন আমাকে এই প্রশ্ন কেন করছো? জানতে তো ঠিক পারবই, কিন্তু তুমিও একটা কথা মনে রেখো যে তুমি যেগুলো করছো যদি সেগুলো করা বন্ধ না করো তাহলে তুমিও বড় বিপদে পড়তে চলেছো। এটাও হতে পারে যে তোমার এই অপকর্মের জন্য তোমাকে অনেক বড় বলিদান দিতে হতে পারে। ব্যাস পারো, অনেক হয়েছে, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আপনারা এসব কোথায় পেলেন? দাদাবাবু, আমরা নদীতে মাছ ধরতে গেছিলাম, এই সব জিনিস আমরা ওখানেই পেয়েছি। এই পার্সটা আমরা নদীর কিনারায় পেয়েছি, আর তার ভেতরে এই মোবাইলটা ছিল। ব্যাস এই মোবাইলটার সাহায্য নিয়েই আমরা আপনাদের কাছে পৌঁছেছি। এরকম মনে হচ্ছে যে উনি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। না না, এটা আপনি কি করে বলতে পারেন? দেখুন, আমাদের উদ্দেশ্য আপনাদের দুঃখ দেওয়া নয়, কিন্তু এই সমস্ত জিনিস দেখে তো এটাই মনে হচ্ছে। আর নদীর খুব বেশি স্রোতের কারণে ওনার মৃতদেহটা হয়তো নদীতে বয়ে অনেক দূরে চলে গেছে। আমাদের মনে হলো যে আপনাদের এটা খবর দেওয়া খুবই দরকার, তাই আমরা এখানে চলে এসেছি। এবার আমাদের অনুমতি দিন। যে যাই বলুক না কেন, যাই ভাবুক না কেন, কিন্তু আমি এই কথাটা একদম মেনে নিতে পারছি না যে সুমন দিদি এই জগতে আর নেই। এটা হতে পারে না। আমি কি করে মেনে নেবো যে সুমন আমাকে ছেড়ে চলে গেছে? না, এটা এটা হতে পারে না। দেখো, এখনো বাড়ির লোকেদের এই বিশ্বাস হয়নি যে সুমন মরে গেছে। তাই জন্য ওকে আরো কিছুদিন বন্দি করে রাখতে হবে, বুঝতে পেরেছো? যতদিন না বাড়ির লোকেদের সুমনকে জীবিত দেখার ইচ্ছা শেষ হয়ে যাচ্ছে ততদিন ওর উপর নজর রাখতে হবে। তুমি এখানে কি করছো? আমি ব্যাস এমনি খোলা হাওয়ায় শ্বাস নিতে এসেছিলাম। সুমনের ব্যাপারে ভাবছিলাম, ভেবে ভেবে খুব ভয় হচ্ছে। বেচারি বেচারি নয়, সুমন দিদি যেখানেই থাকুক না কেন ভালোই আছে, ও বেঁচেই আছে, কিচ্ছু হয়নি ওর, বুঝেছো তুমি?
খাবার খেয়ে নে। আমার খিদে নেই। আরে মেয়ে, এই যে তোর মহারানীর মতন স্বভাব আর নাটক আছে না, এগুলো সব দাদার কাছে একটু কম দেখা। আর চুপচাপ করে খাবারটা খেয়ে নে। আর তাছাড়াও তোর পরিবারের কাছে তো তুই মরেই গেছিস। আমি নিজে গিয়ে তোর মরে যাওয়ার দুঃখের কথা তোর বাড়ির লোকদের বলে এসেছি। তো তোকে তো মরতেই হবে, তাহলে একটা কাজ করছিস না কেন, যে খাওয়া দাওয়া করেই মর। ওই, একে খেয়াল রাখিস, খাবারটা খেয়ে নে। ওঠা। আমাকে বাথরুমে যেতে হবে। আপনারা আমাকে এমনিতেই যা কড়াভাবে বন্দি করে রেখেছেন, এখান থেকে পালানো তো সম্ভব না, কিন্তু অন্তত আমাকে বাথরুমে তো যেতে দিন প্লিজ। ঠিক আছে, কিন্তু যতক্ষণ তুমি বাথরুমে থাকবে আমি বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে। যাও, তাড়াতাড়ি আসবে, আমি এখানে দাঁড়িয়ে আছি। এই পালাচ্ছে, তাড়াতাড়ি ওকে ধরো। দাদু ভাই, আমাদের কিন্তু পুলিশকে ব্যাপারটা জানানো উচিত। একদম ঠিক কথা, পুলিশকে তো জানাতেই হবে। যে কেউ এসে সুমনের কাপড় নিয়ে এসে দেখাবে, ওর জিনিসপত্র নিয়ে এসে দেখাবে আর বলবে যে এই পৃথিবীতে সুমন নেই, আমরা সেটা মেনে নেব। যতক্ষণ না আমরা বৌমনির বডি পাচ্ছি, আমাদের কিন্তু এতে বিশ্বাস করা উচিত নয়। তোমরা কিন্তু আমাকেও ভেবেছিলে যে আমি মরে গেছি, কিন্তু কি হলো, আমি সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরে আসি। হ্যাঁ, করণ ঠিকই বলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে সুমন এখানে রয়েছে, কিন্তু কোথায় আছে, কি অবস্থায় আছে? দাদা, আমি আপনাকে কতবার বলেছি না আমাকে ফোন করবেন না, আমি আপনাকে ফোন করব। ঠিক আছে, বলুন কি হয়েছে। আরে নিহারিকা, ওই সুমন এখান থেকে পালিয়ে গেছে। কি? দাদা প্লিজ আমাকে সাহায্য করুন, আমার ভীষণ বিপদ, কিছু মানুষ আমার পিছু নিচ্ছে, আমাকে আমার বাড়ি পৌঁছে দিন প্লিজ। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি বসুন।
দাঁড়ান দাঁড়ান, আমার বাড়ি এসে গেছে। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার এই ঋণ কখনো ভুলবো না। কোনো ব্যাপার না বোন, আপনি সাবধানে যান। হ্যাঁ ইন্সপেক্টর বাবু, না এখনো পর্যন্ত সুমনের আমরা কোনো খোঁজ পাইনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি আছেন তো ওখানে? হ্যাঁ আমি আসছি পুলিশ স্টেশন রিপোর্ট লেখাতে। হ্যাঁ হ্যাঁ, কাল থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি। হ্যাঁ আমি এক্ষুনি চলে আসছি। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা, নিয়ে যান ওকে, এই বাড়ি থেকে অনেক দূরে। কার্তিক! নিজেকে খুব বেশি চালাক মনে করো না তুমি? এরপর যদি আর পালানোর চেষ্টা করেছো তাহলে খেয়াল রেখো, প্রাণে বাঁচবে না তুমি। হ্যাঁ, মেরে ফেলো আমাকে। যা করার করে নাও, কিন্তু একটা কথা মাথায় রেখো, ভগবান তোমার প্রত্যেকটা পাপের হিসেব নেবে। আমার এখন উপায় নেই, তাই আমি কিচ্ছু করতে পারছি না। কিন্তু মনে রেখো, ওনার উপায়ের অভাব নেই। উনি দেরিতে হলেও শাস্তি দেবেনই। দাদা, নিয়ে যান ওকে, ওর মুখটা একটু বেশিই চলছে। ওর ওপর আমাদের আরো ভালো করে নজর রাখতে হবে। কার্তিক পুলিশ স্টেশনে গেছে ওর অপহরণের রিপোর্ট লেখাতে। আমাদের আরো সাবধানে থাকতে হবে। ব্যাস, এবার এর চিন্তা আপনাকে করতে হবে না। চল চল। দাদু ভাই, আমি পুলিশ স্টেশনে সুমনের নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট তো লিখিয়ে এসেছি, কিন্তু পুলিশের কাছ থেকে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। আমি তো আর কারোর সামনে মুখ তুলে দাঁড়াতেও পারবো না। আমার একটা ভুলের শাস্তি সুমনই নয়, পুরো পরিবারকে ভুগতে হচ্ছে। না বাবা, এমন বলতে নেই। নিজেকে সামলানোর চেষ্টা করো কার্তিক। আমি জানি এমনিতেই এই পরিবার একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমি ক্ষমা চাইছি। আমি যেটা আপনাদের বলতে যাচ্ছি সেটা বাধ্য হয়েই বলছি। এই কথাটা আমি চাইলেও লুকিয়ে রাখতে পারবো না। আমি মা হতে চলেছি। মিথ্যে বলছো তুমি, পুরোপুরি মিথ্যে কথা। আরে মিথ্যে কথা বলতে বলতে ক্লান্ত হও না তুমি? এখন আমি পুরো বিশ্বাসের সাথে বলছি যে সুমন দিদি হারিয়ে যাওয়ার পিছনে তোমারই হাত আছে। আর তার উপরে প্রেগনেন্ট হওয়ার আবার নতুন নাটক শুরু করে দিলে। আরে তুমি যে কার্তিক দাদার উপরে এই মিথ্যে অপবাদটা দিচ্ছ, সেটাও আমি বিশ্বাস করি না। আমার তো মনে হচ্ছে তুমি তোমার মিথ্যের জালে সবাইকে ফাঁসাতে চাইছো। আরে ফাঁসাতে চাইছো কি, ফাঁসিয়ে ফেলেছো। পারো, তুমি আমাকে দোষী সাব্যস্ত করছো, কিন্তু আমি যে দোষী সেটা প্রমাণ করার জন্য তোমার কাছে কোনো প্রমাণ আছে? না, তোমার মিথ্যেটা সামনে আনার জন্য আমার কাছে কোনো প্রমাণ নেই।
কিন্তু আমার নিজের উপর, আমার মনের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আর আমার মন বারবার এই কথাই বলছে যে তুমি সম্পূর্ণ মিথ্যে কথা বলছো। মা, পারোর কাছে নিজের কথার সত্যতার কোনো প্রমাণ নেই। কিন্তু আমার কাছে আমার কথা সত্যি প্রমাণ করার জন্য প্রমাণ আছে। এটা ডক্টরের রিপোর্ট। এটা দেখে নিন। নিজের কথা সত্যি প্রমাণ করার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, যাতে আমার দিকে কেউ আঙুল তোলার সুযোগ না পায়। আমি কখনো চাইনি যে আমার এমন পরিস্থিতি হোক, কিন্তু আমি কি করব? আমি যা অভাগী, মনে হয় আমার কপালে সুখ আর খুশি লেখাই নেই। সেদিন আমার হাত কেটে যাওয়াটা কোনো দুর্ঘটনা ছিল না। আমি আমার শিরা কেটেছিলাম, আমি মরে যেতে চেয়েছিলাম। তারপর আমি এ বাড়ি ছেড়ে চলে যাওয়ারও চেষ্টা করেছি, কিন্তু আমার ভাগ্য আমাকে আবার এখানে ফিরিয়ে এনেছে। এখন আমার দুর্ভাগ্য আর আমার সত্যি দুটোই আপনাদের সামনে। আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি মেনে নেব। যদি যদি আপনারা আমাকে এই বাচ্চাটা নষ্ট করে ফেলতে বলেন, তাহলেও আমি কোনো কথা বলবো না। এই রিপোর্টে যাই লেখা থাক না কেন, কিন্তু আমি জানি এই সবকিছু মিথ্যে। আর আমি এর শেষ অবধি দেখেই ছাড়বো। শুধু একবার আমি সুমন দিদিকে খুঁজে পাই, তারপর আমি প্রমাণ করে দেব যে এটা ওর কত বড় চক্রান্ত। কার্তিক, আমি জানি আপনি এই সময় কি টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমিও আপনার জীবনে সুমনের জায়গাটা নিতে চাই না। আমি জানি সুমন আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আর আমার এটাও বিশ্বাস যে সুমন বেঁচে আছে। আপনার মনে, আপনার স্মৃতিতে ও সারা জীবন বেঁচে থাকবে। আমাদের এই বিয়েটা তো শুধুই একটা বাধ্যবাধকতা। এটা একটা বলার জন্য বিয়ে, যাতে আমাদের একটা ভুলের পরিণাম, যেটা আমার গর্ভে বাড়ছে, সে একটা নাম, একটা পরিচয় পায়। আমি আমার স্বামী বিক্রমের চোখে চিরকাল একটা কষ্ট দেখেছি। সে সারা জীবন ধরে ওর বাবার নাম আর পরিচয়ের জন্য কষ্ট পেয়েছে। কার্তিক, আমি চাই না যে আমার এই বাচ্চাটাকেও সেই সব ভোগ করতে হোক যা বিক্রম ভোগ করেছে। আমি চাই না যে এই বাচ্চাটার সাথেও সেই একই ঘটনা ঘটুক। দেখো নিহারিকা, আমি তোমার প্রত্যেকটা কথায় একমত। আমি শুধু তোমাকে একটাই অনুরোধ করছি, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে সুমনের জন্য অপেক্ষা করতেই হবে। কারণ আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত ওকে না জানিয়ে নিতে পারবো না। কারণ তুমি ঠিকই বলেছ, আমার মনে সুমনের জায়গা কেউ নিতে পারবে না। কার্তিক, আমি আপনার কথা বুঝতে পারছি,
আর আমি এটাও চাই যে সুমন আপনার জীবনে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসুক। কিন্তু ততদিন অবধি আমার পেটের বাচ্চাটার কি হবে? ও কি বাবার নাম ছাড়া, কোনো পরিচয় ছাড়াই আমার গর্ভে বড় হতে থাকবে? আমাদের এই নামমাত্র বিয়ের জন্য আপনার আর সুমনের সম্পর্কে কোনো বিঘ্ন ঘটবে না। সুমন যখন এ বাড়িতে ফিরে আসবে, আমি আপনার সামনে পর্যন্ত আসব না। আমি এই ঘরের এক কোণে আমার গোটা জীবনটা কাটিয়ে দেব। কার্তিক, আমি নিজের জন্য কোনো পরোয়া করছি না, কিন্তু কিন্তু এই বাচ্চাটার জন্য আপনি একটু ভাবুন, যাতে ও সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারে। হ্যালো, সিটি হসপিটাল। আমি কি ডক্টর শাহর সাথে কথা বলতে পারি? হ্যাঁ, আমি নিহারিকা বিক্রম প্রতাপ সিং সম্বন্ধে জানতে চাই। তাহলে আমি কি ডক্টর শাহর সাথে পার্সোনালি দেখা করতে পারি? ও, থ্যাংক ইউ। পারো, এসব কি? হ্যাঁ, তুমি এসব কেন করছো? আরে, কোনো প্রমাণ ছাড়া নিহারিকা বৌমনিকে অপবাদ দেওয়া ঠিক নয়। তোমার সন্দেহটা তো ভুলও হতে পারে। না করুন, আমার সন্দেহ ভুল নয়, আর আমি এই কথাটা প্রমাণ করেই ছাড়বো। সুমন দিদি আমার কাছে বড় দিদির থেকেও বেশি, আর কাউকেও আমি আমার দিদির জীবনের সাথে খেলতে দেব না। আমি নিহারিকা দিদির মিথ্যেটাকে সবার সামনে তুলে ধরব। কার্তিক, আমি নিজের জন্য কোনো পরোয়া করছি না, কিন্তু কিন্তু এই বাচ্চাটার জন্য আপনি একটু ভাবুন, যাতে ও সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারে। আমি তো নিজেকেই এই প্রশ্নটা করতে করতে হাঁপিয়ে গেছি যে আমি আমার স্ত্রী ধর্ম পালনে খামতিটা কোথায় রাখলাম, যে তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলে। ভুল তোমার নয়, ভুল আমার হয়েছে। কার্তিক বাবা, এই সময় তোমার মনের অবস্থা কি হচ্ছে এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কিন্তু বাবা, পরিস্থিতিটা নিহারিকার জায়গায় নিজেকে রেখে দেখার আর বোঝার চেষ্টা করো। বাবা, জীবনে আমরা যাই সিদ্ধান্ত নেই না কেন, এটা আবশ্যিক নয় যে তার যোগসূত্র ঠিক বা ভুলের উপর ভিত্তি করে রয়েছে। শুধু তার মধ্যে সততা থাকলেই হবে। এই সময় তোমার যে কোনো সিদ্ধান্ত নেওয়াই অধিকার আছে। শুধু এটা মনে রেখো যে তোমার সিদ্ধান্তে কারোর সাথে অন্যায় হচ্ছে না তো। তোমার এই সিদ্ধান্তের উপর একজন নির্দোষের জীবন নির্ভর করছে। বুঝতে পারছো তো?
দাদু ভাই, বাচ্চাটার ভবিষ্যতের জন্য আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিহারিকাকে বিয়ে করব। আমি নিহারিকাকে বিয়ে করব। দাদা, তুই কি বলছিস? তুই সুমন বৌমনির জায়গাটা অন্য আরেকজনকে দিয়ে দিবি? কার্তিক দাদা, তুমি এটা কি করে করতে পারো? সুমন দিদি এখনো বেঁচে আছে, আর তুমি দেখে নিও, ও খুব তাড়াতাড়ি ফিরে আসবে আমাদের কাছে। আমি জানি ও বেঁচে আছে, আর আমার পুরো বিশ্বাস যে ও আবার আমার জীবনে অবশ্যই ফিরে আসবে। সুমনের আমার মনে, আমার জীবনে যে জায়গাটা রয়েছে সেটা কেউ নিতে পারবে না। বরং আমি চাইলেও ওই জায়গাটা কাউকে দিতে পারবো না। পারো, এই সিদ্ধান্তটা নেওয়া আমার কাছে অত সহজ নয়, কিন্তু কিছু সিদ্ধান্ত মানুষ নিজের ইচ্ছায় নয়, নিরুপায় হয়ে নিয়ে নেয়। আর এই বিয়েটা শুধুমাত্র নামে মাত্রই হবে। একটা বাচ্চার কাছে ওর বাবার নাম পাওয়াটা তার অধিকার, আর আমি বাচ্চাটার থেকে সেই অধিকার কেড়ে নিতে চাই না। আমি আর নিহারিকা একদম খুবই সাদামাটা ভাবে একটা বিয়ে করব, যাতে বাচ্চাটা ওর বাবার নামটা পেয়ে যায়। আমার এই সিদ্ধান্ত আমার ভুলের প্রায়শ্চিত্ত। কিন্তু বাবা, সুমনের ব্যাপারে আমরা এখনো সঠিক কোনো তথ্য আমরা এখনো খুঁজে পাইনি। এই অবস্থায় তোমার আর নিহারিকার বিয়ে, তার মানে লোকে কি বলবে? দাদু ভাই, যার যা ইচ্ছে সে তা বলতে পারে, কিন্তু আমি এই সমাজের ভয়ে আমি আমার কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। সময় আর পরিস্থিতি আমাকে যে পরীক্ষায় ফেলে দিয়েছে, সেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই, আর আমি আমার এই দায়িত্ব পালন করবই। ব্যাস। মা, এটা কি অনর্থ হতে চলেছে? কার্তিক দাদাকে আটকান। উনি আবেগের বশে খুব ভুল সিদ্ধান্ত নিতে চলেছেন। আমি জোর গলায় বলতে পারি যে নিহারিকা দিদি যা বলছে, যা করছে, তাতে বিন্দু মাত্র সত্যতা নেই। আমার তো প্রথম থেকেই সন্দেহ হতো যে নিহারিকা দিদি সুমন দিদিকে কোনো না কোনো প্রকারে হেনস্থা করতে চায়। দেখলেন তো আপনি, নিহারিকা দিদি তো কার্তিক দাদার জীবনে সুমন দিদির জায়গা নিতে চায়। পারো, নিহারিকার উপর অকারণে দোষ চাপিয়ে দিও না। দেখো, কার্তিক আর সুমনের মতো সেও পরিস্থিতির শিকার হয়েছে। কিন্তু এই পরিস্থিতির জন্য কার্তিক তো নিজেকে দায়ী করছে। আমি আমার কার্তিককে চিনি, ও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। নিজের সিদ্ধান্ত থেকে ওকে আর কিছুতেই সরানো যাবে না, আর ওর এই সিদ্ধান্তটাকেও নিজের প্রায়শ্চিত্ত বলে মনে করছে। এই রিং, বিয়ের এই মিথ্যে ইনভিটেশন কার্ড, এগুলো দেখিয়ে সুমনকে এত কষ্ট দেব যে ওর মন ভেঙে যাবে। সুমন, আমি এই রিংটা হুবহু একই রকমের বানিয়েছি, ঠিক যেমন কার্তিক তোমাকে দিয়েছিল। কেমন আছো সুমন? সুমন, তোমার কার্তিক এবার আমার হতে চলেছে। এই দেখো, কার্তিক আর আমার বিয়ের কার্ড। আর এই দেখো, কার্তিক আমাকে এত সুন্দর একটা আংটি দিয়েছে। এটা ঠিক সেই রকমই না আংটিটা?
যেমন উনি তোমাকে দিয়েছিলেন। কথায় বলে না, দূরে চলে গেলেই সবাই ভুলে যায়। তোমার মরার খবর পেয়েছে এখনো 2 দিনও হয়নি। তোমার মৃত্যু শোক সবে শুরু হয়েছিল, যে কার্তিক আর পরিবারের সবাই বিয়ের সানাই বাজানোর জন্য প্রস্তুত হচ্ছে। দেখলে তোমার অবস্থাটা ঠিক কিরকম? আজ রাতে কার্তিকের সাথে আমার আশীর্বাদ। কিন্তু আফসোস, কিন্তু আমি তোমাকে আমার আনন্দে ডাকতেও পারবো না। দাদা, আপনি জানেন তো আমাদের আশীর্বাদের পর ওকে কোথায় পাঠাতে হবে? জানি, আমি ওকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে কেউ আর কোনোদিনও ফিরে কখনো আসে না। চলুন। কি হলো? আরে, এ তো শ্বাস নিচ্ছে না। আমার মনে হচ্ছে দাদাকে তাড়াতাড়ি বলতে হবে। কোথায় গেল? এখনই তো এখানে ছিল। ওর একবারে শ্বাস আটকে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যে এখনই মরে যাবে। আরে ও মরেনি, ও পালিয়ে গেছে। আরে চল যা, ওকে খুঁজে নিয়ে আয়। পালিয়ে তুমি যাবে কোথাও সুমন? অনেক বড় ভুল করেছো তুমি। এবার আমি তোমাকে আর বাঁচিয়ে রাখবো না। সুমন, দাঁড়াও সুমন। তোমরা ওদিকে যাও, আমি এদিকটা দেখছি।
সুমন, দাঁড়াও। প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও প্লিজ। আমাকে যে করেই হোক বাড়িতে পৌঁছতেই হবে। যদি আমি ওখানে না পৌঁছই তাহলে নিহারিকা আর কার্তিকের বিয়ে হয়ে যাবে। কিন্তু বিয়ের আগে আমাকে ওখানে পৌঁছে নিহারিকার সমস্ত কথা আমাকে পরিবারের সবার সামনে বলতে হবে। আরে কোথায় ছিলে তুমি? আমি দুবার তোমার ঘরে গেছিলাম তোমায় খুঁজতে, তুমি ছিলে না ওখানে। আচ্ছা ছাড়ো, এসো। জেঠিমা, আমি মন্দিরে গিয়েছিলাম ভগবানের কাছে আশীর্বাদ নিতে আর এই বাড়ির জন্য শান্তি প্রার্থনা করতে।